ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অন্তর্কলন বা অবকলন চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, যেটা আমরা গতদিন শুরু করেছিলাম তার প্রবলেম সলিউশন নিয়ে। আগের দিন আমরা এই চ্যাপ্টারের থিওরি ডিসকাশনটা কমপ্লিট করেছি। আশা করছি তোমাদের থিওরি বুঝতে কোথাও কোনো অসুবিধে হয়নি, কারণ আমরা থিওরির সঙ্গে সঙ্গে উদাহরণ দিয়েও বুঝিয়ে দিয়েছিলাম কিছু কিছু প্রবলেম। তো অন্তর্কলন বা অবকলন এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে আমরা মোট দুটো উপপাদ্য পড়েছি। একটা হচ্ছে কি না, একটা হচ্ছে রোলের থিওরেম, আর একটা আমরা পড়েছি যে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম বা ল্যাগ্রাঞ্জেস এমভিটি, যেটাকে সংক্ষেপে বলা হয়। তো সেই থিওরি ডিসকাশন প্লাস তার সঙ্গে কিছু কিছু প্রবলেম সলিউশন, যেগুলো আমরা বইয়ে উদাহরণে করে দেওয়া আছে, সেগুলো বুঝে নিয়েছিলাম। এবার আমরা এক্সারসাইজ শুরু করব, বইয়ের এক্সারসাইজ। আমি ছায়া প্রকাশনীর এসএনদের বইটা ইউজ করছি, আশা করছি তোমরাও সেই বইটাই ব্যবহার করছো। তো এই বইয়ে যে এক্সারসাইজের প্রবলেমগুলো দিয়েছে সেইগুলো আমরা প্রথম থেকে শুরু করব, ঠিক আছে? তো প্রথমে আমরা কয়েকটা এমসিকিউ দেখে নেব, তারপর কয়েকটা বিশেষ বিশেষ ধরনের অঙ্কগুলো দেখে নেব যে কিভাবে প্রমাণ করতে হয়, কেমন ধরনের প্রবলেম আসে এই চ্যাপ্টারের। আর সবচেয়ে বড় কথা, এই চ্যাপ্টারে যে প্রবলেমগুলো আসে এই প্রবলেমগুলো কিন্তু ভাষা দিয়ে লিখতে হয়, ঠিক আছে? শুধু সলিউশন করে দিলাম বা শুধু ডেরিভেটিভ করে দিলাম এরকম কিন্তু ব্যাপারটা নেই। এই চ্যাপ্টারে ভাষা দিয়ে লিখতে হয়, ফলে সেই জায়গাগুলোও আমি তোমাদের কয়েকটা দেখিয়ে দেবো, যাতে করে তোমরা পরবর্তীগুলো যেগুলো আমি স্কিপ করে যাব সেগুলো যাতে তোমরা করতে পারো। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। আমরা শুরু করছি একদম এমসিকিউ থেকে। দেখো তোমাদের বইয়ের ফার্স্ট এমসিকিউটা দেখো, একদম প্রথম এমসিকিউটা আমরা প্রশ্নমালা 3B করছি। ফার্স্ট এমসিকিউ কি বলা হয়েছে? বলা হয়েছে এফ অফ এক্স হলো এক্সের একটি অপেক্ষক এবং অপেক্ষকটি ক্লোজ ইন্টারভ্যাল a, b বিস্তারে এমনভাবে সংজ্ঞাত যে নাম্বার 1 ক্লোজ ইন্টারভ্যাল a, b বিস্তারে এফ অফ এক্স অন্তত ওপেন ইন্টারভ্যাল a, b বিস্তারে এফ ড্যাশ অফ এক্সের অস্তিত্ব আছে, মানে ডিফারেন্সিয়েবল, এবং এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয়, তবে এফ অফ এক্স অপেক্ষকের উপর রোলের উপপাদ্য প্রযোজ্য হবে যদি, খেয়াল করে দেখো এই তিনটে শর্তই কিন্তু আমার রোলের উপপাদ্যের জন্য দরকার। তাহলে আমরা আগের দিনের ভিডিওতে থিওরেমে পড়েছি রোলের উপপাদ্যের জন্য আমাদের তিনটে শর্ত দরকার আর ল্যাগ্রাঞ্জের জন্য দুটো শর্ত দরকার। তাহলে এখানে আমাদের কোন অপশানটা ট্রু হবে? দেখো অপশান ডিটা আমাদের ট্রু হবে। 1, 2 এবং 3 এই তিনটি সিদ্ধ হয়, ঠিক আছে? যদি এই তিনটিই সিদ্ধ হয় তবেই রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান ডি। এর পরের এমসিকিউগুলো আমরা দেখব। এরপরে আমরা 2 নম্বর এমসিকিউটা দেখে নিচ্ছি। 2 নম্বর এমসিকিউটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। এখানে কি বলা হয়েছে? বলছে যদি 2x⁴ প্লাস x³ মাইনাস 2x মাইনাস 1 সমান 0 সমীকরণের দুটি বাস্তব বীজ আলফা এবং বিটা হয়, তবে আলফা বিটার মধ্যে 8x³ প্লাস 3x² মাইনাস 2 সমান 0 সমীকরণের বীজ থাকবে কি থাকবে না, এই ব্যাপারগুলো আমাকে যাচাই করতে হবে। তো চলো আমরা যে অপেক্ষকগুলো দেওয়া হয়েছে, যে এখানে তো অপেক্ষক না, এখানে ইকুয়েশন দিয়েছে, সেগুলো আমরা একটা নাম দিচ্ছি। আমরা ধরে নিচ্ছি প্রথমে যেটা দেওয়া হয়েছে 2x⁴ প্লাস x³ মাইনাস 2x মাইনাস 1 সমান 0, এটাকে আমি এফ অফ এক্স বলে ধরে নিচ্ছি এই পুরো ফাংশনটা। একটা মজার বিষয় দেখো, সেকেন্ড যে ফাংশনটা দেওয়া আছে সেটা কিন্তু ফার্স্ট ফাংশনটারই ডেরিভেটিভ। ভেবে দেখো 2x⁴ এর ডেরিভেটিভ কী হবে? 8x³, x³ জন্য 3x² আর মাইনাস 2x এর জন্য মাইনাস 2। তাহলে এটা যদি আমার এফ অফ এক্স হয়ে থাকে তাহলে সেকেন্ড ফাংশনটা সেটা অবশ্যই এফ ড্যাশ অফ এক্স, ঠিক আছে? এইবার এখন বলা হয়েছে কি এফ অফ এক্স যে ফাংশনটা আমি ধরে নিচ্ছি যে এফ অফ এক্স, এই ফাংশনটা কিন্তু একটা অবশ্যই বহুপদী অপেক্ষক, ঠিক আছে? তাহলে এটা একটা বহুপদী অপেক্ষক এবং এফ অফ এক্স সমান 0 সমীকরণের, মানে আমি এই পুরো টার্মটাকে ধরছি এফ অফ এক্স, তাহলে এটা সমান 0 মানে কি এফ অফ এক্স সমান 0। তাহলে এফ অফ এক্স সমান 0 সমীকরণের দুটি বীজ হলো আলফা এবং বিটা। যদি বীজ আলফা এবং বিটা হয় তাহলে নিশ্চয়ই আলফা এবং বিটা বসালে এই সমীকরণটা সিদ্ধ হবে, যেহেতু এই সমীকরণের বীজ। তার মানে কী হবে? আমি যদি এক্সের জায়গায় আলফা বসাই তাহলে 0 হবে, সিদ্ধ করবে, বিটা বসালেও সিদ্ধ করবে। তার মানে এফ অফ আলফাটাও 0 হবে, এফ অফ বিটাটাও 0 হবে, যেহেতু আলফা বিটা বীজ, ফলে এক্সের জায়গায় আলফা এবং বিটাকে বসালে সমীকরণটা সিদ্ধ করবে। তাহলে অতএব কী হবে? এফ অফ আলফাও 0, এফ অফ বিটাও 0, তার মানে এফ অফ আলফা আর এফ অফ বিটা সমান। এখন দেখো, এখন যে কোনো বহুপদ অপেক্ষক সর্বত্রই সন্তত এবং অবকলনযোগ্য, এই ব্যাপারটা আমরা আগের দিন
থিওরি ডিসকাশনের সময় বলেছিলাম যে আমরা কিছু কিছু ফাংশন পাবো যাদের কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়াবিলিটিটা আমাদের চেক করতে হবে না, আমরা দেখেই বলে দিতে পারবো। যেমন কিছু বহুপদ যে অপেক্ষকগুলো, যে পলিনোমিয়ালগুলো আমরা পাবো, সেইগুলো কিন্তু সবসময় সন্তত এবং অবকলনযোগ্য হবেই, ফলে ওদেরকে আমাকে যাচাই করতে হবে না, ওরা একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে সবসময় সন্তত এবং অবকলনযোগ্য। যদি আমরা সাইন এক্স ফাংশন পাই, কস এক্স ফাংশন পাই, এদের গ্রাফটা আমরা জানি, এরা সবসময় সন্তত হয় এবং অবকলনযোগ্য হয় একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে। এবার দেখো, তাহলে এরা সন্তত এবং অবকলনযোগ্য মানে কি? ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হয়ে গেল। তাহলে অতএব এফ অফ এক্স রোলের উপপাদ্যের শর্তাবলী সিদ্ধ করে। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড সিদ্ধ করছে, আবার এইটা থার্ডটাও সিদ্ধ করছে। ঠিক আছে, তোমাদের মনে হতে পারে যে এমসিকিউটা আমি এত বড় করে করছি, এমসিকিউ এত বড় লিখছি, মোটেও কিন্তু সেটা নয়। আমি এমসিকিউটাও এইভাবে বড় করে তোমাদের করে দেখাচ্ছি, তার একটাই কারণ, যাতে করে এই ধরনের অঙ্ক হয়তো অতি সংক্ষিপ্ততে থাকতে পারে। ঠিক আছে, তখন যেন তোমরা ডিরেক্ট করে নিতে পারো। কিন্তু যেহেতু এটা এমসিকিউ, যখন তোমরা চ্যাপ্টারটা শেষ করে দিবে, চ্যাপ্টারটা হয়ে যাবে, চ্যাপ্টার সম্পর্কে তোমার অভিজ্ঞতা এসে যাবে, পুরোটা ক্যাপচার হয়ে যাবে, তখন তোমরা এই এমসিকিউটা চোখে দেখেই বলে দিতে পারবে। তখন কিন্তু তোমাকে এত কিছু আর করতে হবে না। ঠিক আছে, যেহেতু চ্যাপ্টারের শুরু আমরা অঙ্ক করছি, তাই এমসিকিউগুলো একটু বিস্তারিত করে নিচ্ছি। তাহলে অতএব এফ অফ এক্স রোলের উপপাদ্যের শর্তাবলী সিদ্ধ করে। তাহলে অতএব আলফা ও বিটা, তাহলে রোলের উপপাদ্য সিদ্ধ করছে কোন দুটো ইন্টারভ্যালের মধ্যে? আলফা এবং বিটা ইন্টারভ্যালের মধ্যে। ঠিক আছে, তাহলে আলফা ও বিটার মধ্যে অন্তত একটা এক্স ইকুয়াল টু সি পাওয়া যাবে, যার জন্য এফ ড্যাশ অফ সি ইকুয়াল টু 0 হবে। এটা তো রোলের উপপাদ্যই বলেছে যে রোলের উপপাদ্যে 3টে শর্ত সিদ্ধ হলে এটা হবেই, আলফা বিটার মধ্যে একজন সি থাকবে, অন্তত পক্ষে একজন, যার জন্য এফ ড্যাশ অফ সি ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এখন দেখো এফ ড্যাশ অফ সি ইকুয়াল টু 0, তার মানে কি বোঝায়? যে এই যে ফাংশনটা এফ ড্যাশ অফ এক্স, এটাও তো একটা ফাংশন। তাহলে এই ফাংশানে আমি দেখছি এক্সের জায়গায় সি বসালে এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটাই তো এফ ড্যাশ অফ এক্স। এই সমীকরণটাই আমি দেখছি এফ ড্যাশ অফ সি 0, মানে এক্সের জায়গায় সি বসালেই সমীকরণটা 0 হয়। তাহলে যদি কোনো এক্সের ভ্যালু, এক্সের যে কোনো একটা ভ্যালু বসানোর ফলে যদি সমীকরণটা সিদ্ধ হয়, তার মানে এক্সের ওই ভ্যালুটা ওই সমীকরণের একটা অবশ্যই বীজ, তার মানে এই সিটা এই সমীকরণের অবশ্যই একটা বীজ। ঠিক আছে, সেই জিনিসটাই আমরা এখানে এবার লিখে নিয়েছি কি না, অর্থাৎ এক্স ইকুয়াল টু সি, যেখানে সিটা কি না আলফা এবং বিটার মাঝখানে অবস্থান করে, এক্স ইকুয়াল টু সিতে এফ ড্যাশ অফ এক্স ইকুয়াল টু 0 হবে, মানে এফ ড্যাশ অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তাহলে সিটা অবশ্যই সমীকরণের একটা বীজ। তাহলে অতএব এফ ড্যাশ অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের একটা বীজ এক্স ইকুয়াল টু সি, যেখানে সিটা কি আলফা এবং বিটার মধ্যে অবস্থিত। তাহলে কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো এরকম যে যদি আমাদের ফার্স্ট ইকুয়েশনটার দুটো বীজ আলফা এবং বিটা হয়, তাহলে ওর দুটো বীজের মাঝে অন্ততপক্ষে একটা বীজ অবশ্যই থাকবে, যেটা এই সমীকরণের বীজ হবে। তাহলে এখানে আমাদের অপশান হয়ে যাবে বি, অপশান বিটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, যে কমপক্ষে একটি বীজ থাকবে। তাহলে এই সমীকরণের দুটি বীজের মধ্যে কমপক্ষে একটি বীজ থাকবে। এখান থেকে তোমরা আরেকটা সিদ্ধান্তে আসতে পারো। কি সিদ্ধান্ত? না, কোনো ফাংশানের দুটো বীজের মধ্যে অন্ততপক্ষে একটা বীজ থাকে, যেটা ওর মানে ডেরিভেটিভ ফাংশানের একটা বীজ। যে কোনো ফাংশানের দুটি বীজের মাঝে অন্ততপক্ষে একটা বীজ থাকে, যেটা ওর ডেরিভেটিভ ফাংশানের একটি বীজ। এই জিনিসটাই তোমাদের বইয়ে একটা গ্রিন বক্সের মধ্যে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি তোমাকে দেখাচ্ছি তোমাদের এই ব্যাপারটা। দেখো, এই যে তোমাদের গ্রিন বক্সটা দেওয়া হয়েছে তোমাদের বই 295 পেজে, অর্থাৎ 3B চ্যাপ্টারটা শুরুতেই একদম ফার্স্ট পেজেই দেওয়া হয়েছে যে এই যে গ্রিন বক্সটা তুমি পড়বে, এতক্ষণ ধরে আমি তোমাদের যেটা বোঝালাম সেটা এই জায়গাটায় লেখা আছে। ঠিক আছে, তোমরা অবশ্যই এই জায়গাটা দেখে নেবে। এরপরে আমি চলে আসছি তোমাদের 6 নম্বর এমসিকিউটায়। মাঝের এমসিকিউগুলো তোমরা আশা করছি পারবে, তোমরা ওগুলো চেষ্টা করবে নিজেরা। যেমন ধরো 3 নম্বর এমসিকিউটাই তোমাকে সি এর মান বের করতে হবে, তার মানে তুমি -1 থেকে 0-র মধ্যে একটা সি তোমাকে বের করতে হবে, যেখানে এফ ড্যাশ অফ সি 0। তাহলে এফ অফ এক্স যেহেতু দেওয়া আছে, তাহলে এফ ড্যাশ অফ এক্স বের করবে, ওখানে এক্সের জায়গায় সি বসিয়ে দেখবে সি এর মান কী কী আসছে। ঠিক আছে, আচ্ছা আমি এবার চলে আসছি 6 নম্বর এমসিকিউ, যেখানে তোমাদের ল্যাগ্রাঞ্জেস দিয়ে একটা এমসিকিউ ডিসকাস করা হয়েছে। এটা একটা দেখে নিই চলো। বলা হয়েছে যদি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1/x হয়, যেখানে এক্সটা কি না ক্লোজ ইন্টারভ্যাল 2,3-র মধ্যে আছে, তবে ল্যাগ্রাঞ্জেস মধ্যম মান থেকে সি এর মান হবে। এই যে ল্যাগ্রাঞ্জেস মধ্যম মান থেকে যেভাবে আমি সি এর মান বের করছি, তোমরা কিন্তু এই যে 3 নম্বর বা তারপরে 4 নম্বর এমসিকিউগুলো রোলের থেকে তোমাকে সি এর মানটা বের করতে হবে। ঠিক আছে,
তাহলে চলো শুরু করি। তাহলে ল্যাগ্রাঞ্জেস মধ্যম মান থেকে পাই, অর্থাৎ ল্যাগ্রাঞ্জেস এমভিটি থেকে পাই, আমরা সংক্ষেপে লিখব এফ ড্যাশ অফ সি সমান এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। এটা আমাদের জানা। এই জিনিসটাই যদি তুমি 3 নম্বর বা 4 নম্বর অঙ্ক করতে তখন কি করতে, এফ ড্যাশ অফ সি সমান ডিরেক্ট 0 লিখে দিতে, তাহলে আরও ছোট হয়ে যেত। ঠিক আছে, তাহলে এবার দেখো এখন এই যে বি আর এ লিখছি, এই অঙ্কটার ক্ষেত্রে বি আর এ মানে কি, বি মানে 3, এ মানে 2, কারণ আমার ক্লোজ ইন্টারভ্যালটা এ কমা বি হয়, এখানে 2,3 দেওয়া আছে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু এফ অফ বি মানে এফ অফ 3 মাইনাস এফ অফ 2 বাই 3 মাইনাস 2। পরের লাইনে আমি মান বসিয়ে দিয়েছি। তাহলে এফ ড্যাশ অফ সি সমান, তাহলে এফ অফ এক্স সমান যদি এক্স প্লাস 1 বাই এক্স হয়, তাহলে এফ অফ 3 মানে কি 3 প্লাস 1 বাই 3 মাইনাস এফ অফ 2 মানে 2 প্লাস 1 বাই 2, আর এখানে 3 মাইনাস 2 মানে 1। ক্যালকুলেশন করে দেখছি 3 থেকে 2 বাদ দিলে 1, আর 1-এর 3 মাইনাস 1-এর 2 মানে মাইনাস 1-এর 6। এবার এফ ড্যাশ অফ সি, তাহলে এফ অফ এক্স যদি এক্স প্লাস 1 বাই এক্স হয়, তাহলে এফ ড্যাশ অফ এক্সটা কী হবে, এফ ড্যাশ অফ এক্স, এক্সের ডেরিভেটিভ 1, আর 1 বাই এক্সের জন্য মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এইটার ডেরিভেটিভ হবে এফ ড্যাশ অফ এক্সটা। তাহলে এফ ড্যাশ অফ সি এর জায়গায় কী লিখবো, 1 মাইনাস 1 বাই সি স্কোয়ার, এইটা সমান তাহলে হলো 1 মাইনাস 1 বাই 6। এটা যদি রোলের উপপাদ্য হতো তাহলে এফ ড্যাশ অফ সি সমান 0, তার মানে এটা সমান 0 হয়ে যেত। এবার দেখো 1 1 দুদিক থেকে ক্যান্সেল করে দিলে 1 বাই সি স্কোয়ার মানে 1 বাই 6, তার মানে সি স্কোয়ার মানে 6, অর্থাৎ সি সমান হয়ে যাচ্ছে প্লাস মাইনাস √6। এখন দেখার বিষয় হলো সিটাকে তো আমার এই ক্লোজ ইন্টারভ্যাল ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকতে হবে, মানে 2-এর থেকে বড় হতে হবে, 3-এর থেকে ছোট হতে হবে। কিন্তু সি এর আমি 2টো মান পেয়েছি, আমাকে সি এর অন্ততপক্ষে একটা মান নিতে হবে যারা এর মাঝে থাকে। এখানে দেখো প্লাস √6 একটা পেয়েছি, একটা মাইনাস √6 পেয়েছি, তাহলে আমাকে দেখতে হবে যে 2 আর 3-এর মাঝে কে থাকছে। মাইনাস √6 তো নেগেটিভ হয়ে গেল, ওরা তো 2 আর 3-এর মাঝে থাকছে না, তাহলে থাকলে যেটা থাকছে সেটা হচ্ছে প্লাস √6। তাহলে আমাদের এখানে রিকোয়ার্ড সি এর ভ্যালুটা হয়ে যাবে প্লাস √6। চলো আমরা নেক্সট পেজে দেখে নিচ্ছি। তাহলে আমরা লিখে নিলাম এরকমভাবে, যেহেতু মাইনাস √6 ডাজ নট বিলংস টু 2,3 এবং √6 বিলং করছে 2,3-র মধ্যে ওপেন ইন্টারভ্যাল, তাই সি এর ভ্যালুটা হয়ে যাবে √6। তাহলে আমাদের এখানে রিকোয়ার্ড অ্যান্সার হয়ে গেল অপশান এ। তাহলে অপশান এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, সি এর ভ্যালুটা হচ্ছে √6। ঠিক আছে, এইবারে দেখো বাকি যে এমসিকিউগুলো থাকছে এগুলো আশা করছি তোমরা পারবে। দেখো যে এমসিকিউটার জন্য আমি বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট, সেরকম একটা এমসিকিউ তোমাদের 8 নম্বরে দিয়ে দেওয়া হয়েছে যে থিটার ভ্যালু কোথায় থাকে। থিটার ভ্যালু অবশ্যই তোমরা জেনে গেছো, 0 থেকে 1-এর মধ্যে থাকে ওপেন ইন্টারভ্যাল, মানে 0 লেস দেন, ইকুয়াল নয় কিন্তু 0 লেস দেন থিটা লেস দেন 1। ঠিক আছে, তাই আর এমসিকিউ নিয়ে ডিসকাস করছি না। এবার আমরা সরাসরি চলে আসছি অতি সংক্ষিপ্ততে। অতি সংক্ষিপ্তর কিছু কিছু প্রবলেমগুলো এবার আমরা দেখিয়ে দেবো যে ঠিক কীভাবে অ্যাটেন্ড করবে, কিভাবে ভাষা দিয়ে লিখবে। তোমরা চাইলে কিন্তু উদাহরণ থেকেও ভাষাগুলো দেখতে পারো। ঠিক আছে, ভাষা দিয়ে সাজিয়ে লেখাটা কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কের খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আচ্ছা, অতি সংক্ষিপ্ত তোমাদের যে ফার্স্ট অঙ্কটা আছে, ফার্স্ট অঙ্কেই বলেছে রোলের উপপাদ্য বিবৃত করো। তার মানে এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমরা প্রথম দিনে রোলের উপপাদ্য বিবৃত করে নিয়েছি, তাহলে রোলের উপপাদ্যটা পুরোপুরি লিখে ফেলবে। সেকেন্ড পার্টে আবার বলেছে -1 থেকে 1 বিস্তারে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স অপেক্ষকের রোলের উপপাদ্য প্রযোজ্য কিনা বলো। প্রযোজ্য কিনা মানে আবার 3টে শর্ত সিদ্ধ করতে হবে। ঠিক আছে, 3টে শর্তের মধ্যে কোনো একটাও যদি সিদ্ধ না করে তাহলেই কিন্তু আর প্রযোজ্য হবে না। কিন্তু এখানে মজার বিষয় দেখো, তোমার দিয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, তাই না, আর বিস্তার বলছে কি, আচ্ছা এটা কেটে দিই, বিস্তার বলছে -1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 1। আমি ছোট্ট করে দেখাচ্ছি। এখন দেখো তাহলে এফ অফ -1 সমান কী হবে, -1 হবে, আর এফ অফ 1 সমান হয়ে যাবে 1। তাহলে এই দুটো বিন্দুতে কি ফাংশনাল ভ্যালু সমান হচ্ছে, তাহলে এফ অফ -1 নট ইকুয়াল টু এফ অফ 1, মানে থার্ড কন্ডিশনটা সিদ্ধ করলো না, এফ অফ এ নট ইকুয়াল টু এফ অফ বি হয়ে গেল, যেখানে এ মানে -1 বি মানে 1। ফলে সে ওখানেই তো থার্ড কন্ডিশনটাই তো আমার স্যাটিসফাই করলো না, তাহলে রোলের উপপাদ্য এখানে প্রযোজ্য হলো না। আমি চলে আসছি এবার 2 নম্বরে। 2 নম্বরে দেখবে অনেকগুলো তোমাদের অঙ্ক দেওয়া আছে, মোট 13টা অঙ্ক দেওয়া আছে। আমি কয়েকটা তোমাদের ডিসকাস করে দেবো যেগুলো আমার মনে হবে যে কোথাও আটকাতে পারে, বাকিগুলো তোমরা নিজেরা করবে। আমি 2-এর ফার্স্ট অঙ্কটা শুধু দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অঙ্কটা যদিও সহজ, তবুও আমি এটা যেহেতু শুরু আমি এখান থেকে দেখাচ্ছি। 2-এর 1-এর অঙ্কটা বলছে, আচ্ছা এখানে ইনস্ট্রাকশন বলছে নিচের অপেক্ষকগুলোর প্রদত্ত বিস্তারে রোলের উপপাদ্যের সত্যতা যাচাই করো। সত্যতা যাচাই মানে তোমাকে কিন্তু সি এর ভ্যালু বের করে দেখাতে হবে। ঠিক আছে, তোমাকে প্রথমে যখনই তোমাকে বলবে সত্যতা যাচাই করো, তখন তোমাকে প্রথমে করতে হবে কি 3টে শর্ত সিদ্ধ হচ্ছে দেখাতে হবে, প্রযোজ্য হচ্ছে কিনা দেখতে হবে, প্রযোজ্য নাও হতে পারে, না হলে তাহলে রোলের উপপাদ্যের সত্য হলো না।
তো প্রযোজ্য যদি হয়ে যায় তাহলে প্রযোজ্য হওয়ার পর তোমাকে সি এর ভ্যালু বের করতে হবে, তারপর দেখাতে হবে যে সি যে বিস্তার দেওয়া আছে, যে ইন্টারভ্যালটা দেওয়া আছে তার মাঝে অবস্থান করছে কি না, অন্তত পক্ষে একটা বা বেশিও হতে পারে। তো দেখো 2-1 অঙ্কটা আমরা শুরু করছি কীভাবে। 2-1 অঙ্কটাই বলেছে এফ অফ এক্স সমান x² + 2x - 8, বিস্তারটা কত -4 থেকে 2, যেহেতু এখানে ইকুয়াল আছে মানে এটা ক্লোজ ইন্টারভ্যাল, তাই তো, তাহলে -4 থেকে 2 ইন্টারভ্যাল। আমি করব এফ অফ এক্সের পরে পরেও ডেরিভেটিভটা বের করে রেখে দেবো, তাহলে অতএব f' অফ x সমান 2x + 2 হয়ে গেল। এইবার আমাকে 3টে শর্ত দেখাতে হবে। তাহলে যেহেতু এফ অফ এক্স একটি বহুপদী অপেক্ষক, সুতরাং এটি যে কোনো সসীম বিস্তারের সর্বত্রই সন্তত এবং অবকলনযোগ্য। বহুপদী অপেক্ষক হলে খুব সুবিধা, তাহলে এটা সর্বত্রই সসীম বিস্তারে সন্তত এবং অবকলনযোগ্য। তাহলে যেহেতু সন্তত 1 নম্বর কন্ডিশন হয়ে গেল, অবকলনযোগ্য 2 নম্বর কন্ডিশন হয়ে গেল। তাহলে অতএব এফ অফ এক্স -4 <= x <= 2 বিস্তারে সন্তত। সন্ততা কিন্তু ক্লোজ ইন্টারভ্যালে হয়, আর ডিফারেন্সিয়েবিলিটিটা ওপেন ইন্টারভ্যালে। তাহলে এটা আমাদের একটা হয়ে গেল, এটা 1 নম্বর শর্ত সিদ্ধ করে গেল। এখানে আমাদের 2 নম্বর শর্তটাও সিদ্ধ করে গেল। ঠিক আছে, এখানে আমি নম্বরটা দিলাম, হয়ে গেল। থার্ড কন্ডিশনে চলে এসো। তাহলে থার্ড কন্ডিশনটা কি, আমাকে এফ অফ এ = এফ অফ বি দেখাতে হবে। আমার এ মানে হচ্ছে -4, বি মানে হচ্ছে 2। তাহলে এখন এফ অফ -4 মানে কত, এফ অফ -4 মানে, তাহলে এখানে ফাংশানটা আমার যা ছিল সেখানে -4 বসিয়ে দাও। তাহলে -4 এর হোল স্কোয়ার প্লাস 2x মানে 2 × -4 -8 মানে 0 হয়ে যাচ্ছে ক্যালকুলেশন করে। এফ অফ 2 বসিয়ে দেখছি 0 হয়ে যাচ্ছে। তাহলে অতএব এফ অফ -4 = -2। তাহলে এখানে আমার দুটো শর্ত সিদ্ধ হলো, সন্ততা অবকলনযোগ্যতা। এখানে দেখো দুটো এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালুও একই। তাহলে অতএব লিখবো আমরা ভাষাগুলো দেখো। অতএব এফ অফ এক্স অপেক্ষকে রোলের উপপাদ্য প্রযোজ্য। ব্যাস, প্রযোজ্য কিনা আমার চেক হয়ে গেল। এবার সত্যতা যাচাই, মানে কি, প্রযোজ্য করার পর যে আমি f' অফ c = 0 করবো, সেই সিটা এই বিস্তারের মধ্যে থাকছে কিনা। তাহলে অতএব যেহেতু প্রযোজ্য, তাহলে অতএব -4 থেকে 2 ওপেন ইন্টারভ্যাল, তাহলে ওপেন ইন্টারভ্যাল -4, 2 বিস্তারের মধ্যে অন্তত পক্ষে একটি সি পাওয়া যাবে, যার জন্য f' অফ c = 0 হবে। এবার f' অফ x তো আমি বের করে রেখেছি, f' অফ x মানে কি 2x + 2। তাহলে f' অফ c এর জায়গায় আমি কি লিখবো 2c + 2। তাহলে 2c + 2 = 0, c সমান -1। এবার c সমান যে তুমি -1 পেলে, এটা কি তাহলে তোমার যে বিস্তার দেওয়া আছে, এখানে বিস্তার কি দেওয়া আছে -4 থেকে 2, এই বিস্তারের মাঝে অবস্থান করে? দেখো দেখি মাঝে অবস্থান করে কি না। হ্যাঁ, অবস্থান করে, কারণ -4 থেকে 2 মানে কি, এখানে যদি -4 থাকে আর এইটা যদি আমার 2 হয়ে থাকে, তাহলে মাঝে 0 মানে এই জায়গাটায় করে -1 তো আছেই। তাহলে অতএব -1 বিলং করছে ওপেন ইন্টারভ্যাল -4, 2, অর্থাৎ -4 <= 1 <= 2। অতএব রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত। ঠিক এইভাবেই আমাদের লিখতে হবে। ঠিক আছে, প্রথমে তোমরা ফাংশান লিখে নেবে, ফাংশান লেখার পর সেই ফাংশানের ডিফারেন্সিয়েশনটা লিখে নেবে, ডেরিভেটিভটা লিখে নেবে। তারপর 1 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত, 3 নম্বর শর্ত সিদ্ধ হলো কিনা দেখবে। সিদ্ধ হলে রোলের উপপাদ্য প্রযোজ্য করবে, প্রযোজ্য হলে তোমরা সি এর মান বের করবে। তারপর দেখবে সি ওই ওপেন ইন্টারভ্যালের মধ্যে অবস্থান করছে কিনা। সিকে কিন্তু ওপেন ইন্টারভ্যালে থাকতে হবে, ক্লোজ নয়। ঠিক আছে, সি কিন্তু -4 বা 2 এর সাথে সমান হতে পারবে না, ওদের মাঝেই থাকবে। তাহলেই তখন তোমার রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হয়ে যাবে। চলো এবার আমরা নেক্সট পেজে চলে যাই। তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে খাতায় লিখে নেবে সবটা। এরপরে দেখবে তোমাদের বইয়ে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরে যে প্রবলেমগুলো আছে সেগুলো সবগুলোই কিন্তু বহুপদী অপেক্ষক। ঠিক আছে, পলিনোমিয়াল ফাংশন, ফলে ওগুলো তোমরা একই রকমভাবে করে নিতে পারবে। আমি সরাসরি চলে যাচ্ছি তোমাদের 2 এর 5-এর প্রবলেমটাই। 2 এর 5-এর প্রবলেমটা নিয়ে একটু ডিসকাস করে নিচ্ছি। 2 এর 5-এর প্রবলেমটাই কী বলেছে দেখো, ফাংশনটা বলেছে f অফ x সমান sin²x। বিস্তার কত, বিস্তার হচ্ছে 0 থেকে পাই, যেহেতু ক্লোজ ইন্টারভ্যাল দেওয়া আছে, তার মানে এখানে আমার এক্সটা বিলং করছে কি ক্লোজ ইন্টারভ্যাল 0 থেকে পাই এর মধ্যে অবস্থান করছে। তাহলে ফাংশন লিখে ফেললাম। এর পরের স্টেপ কি, তার ডেরিভেটিভ লিখে ফেলো। তাহলে f' অফ x সমান কী হবে, sin² x এর ডেরিভেটিভ 2 sin x, প্রথমে পাওয়ারের জন্য 2 sin x × sin x এর ডেরিভেটিভ cos x। তাহলে 2 sin x cos x মানে আবার sin 2x, তাহলে এটা হয়ে গেল আমার ডেরিভেটিভটা। ব্যাস, এইবার চলে এসো 3টে শর্ততে, প্রযোজ্য কিনা যাচাই করো। তাহলে এখন f অফ x = sin² x এর ক্ষেত্রে
আমি এ দিয়েছি, এ বি সি তিনটে শর্ত লিখেছি, এ নম্বর এ দিয়েছি। দেখো সাইন এক্স ফাংশান, এই যে সাইন এক্স ফাংশানটা এটা কিন্তু সর্বত্র এই যে ইন্টারভ্যালটা দেওয়া আছে 0 থেকে পাই ইন্টারভ্যালের মধ্যে আমরা সাইন এক্স গ্রাফ দেখলে দেখবো এটা কিন্তু সর্বত্রই সন্তত হয়, ফলে সাইন স্কোয়ার এক্সও হবে। তাহলে 1 নম্বর অপশান হচ্ছে, আমরা সরাসরি লিখবো, এখানে আমাকে আর দেখাতে হবে না সন্ততা বা অবকলনযোগ্যতা। তাহলে 0 > x <= পাই বিস্তারে সন্তত, এবং 0 x পাই মানে ওপেন ইন্টারভ্যাল এই বিস্তারে অবকলনযোগ্য। তাহলে দুটো শর্ত কমপ্লিট, আমি শুধু এইটুকু লিখে দেবো আর আমাকে কিছু করতে হবে না। থার্ড কন্ডিশনে চলে এসো। তাহলে অতএব থার্ড কন্ডিশন কি, দুটো এন্ড পয়েন্ট, এখানে আমার এন্ড পয়েন্ট কি 0 আর পাই, তাহলে f of 0 মানে কি, তাহলে সাইন স্কোয়ার 0 মানে 0, এবং f of পাই মানে সাইন স্কোয়ার পাই, আর সাইন পাইয়ের মানও 0, তাই তো। ফলে এটাও হয়ে গেল 0, কারণ আমরা জানি যে সাইন n পাই মানে 0, যেখানে n হচ্ছে কি যে কোনো ইন্টিজার 0 +-1 +-2, n মানে 0 +-1 +-2 এই আর কি, ঠিক আছে। ফলে পায়ের যত গুণিতক হবে তাতেই সাইন সবসময় 0, ফলে সাইন স্কোয়ার পাই সমানও 0। তাহলে অতএব f of 0 সমান f of পাই হয়ে গেল। তাহলে তিনটে শর্ত যদি সিদ্ধ হয়ে যায়, অতএব রোলের উপপাদ্য প্রযোজ্য। রোলের উপপাদ্য যদি প্রযোজ্য হয় তারপরে আমরা কনক্লুশনে চলে আসব যে আমরা রোলের উপপাদ্য থেকে কি জানতে পারি। অতএব কমপক্ষে একটা সি পাবো, কমপক্ষে একটা সি থাকবে যেটা কি না 0 থেকে পাইয়ের মধ্যে অবস্থান করবে। কমপক্ষে একটি সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0, পাই থাকবে, যার জন্য f' = 0 হবে। ব্যাস কমপ্লিট। তাহলে ফাংশানের ডেরিভেটিভ তিনটে শর্ত দেখানো হলো, রোলের উপপাদ্য প্রযোজ্য হলো, তারপরে কনক্লুশনও পেয়ে গেলাম। এবার আমরা দেখব সত্যতা যাচাই, যে সি এর মানটা ওই ইন্টারভ্যালের মধ্যে থাকছে কি না। তাহলে f' = 0 হলে আমরা বের করে রেখেছি কি f' এর ভ্যালু, f' মানে sin 2x। তাহলে f' এর জায়গায় আমরা কি লিখব, sin 2c = 0। sin 2c যদি 0 হয়ে যায়, তাহলে এবার মনে করো ক্লাস 11-এর সাধারণ সমাধান আমরা করেছিলাম যে sin x = 0 হলে x সমান হয় n পাই। তাহলে অতএব 2c = n পাই, যেখানে nটা কি একটা ইন্টিজার, n belongs to z। তাহলে অতএব c = n π/2, যেখানে n belongs to z। এখন দেখো n এর ভ্যালু ইন্টিজারের মধ্যে থাকছে, মানে n 0 +-1, অর্থাৎ n এর ভ্যালু কি হতে পারে 0 +-1 +-2 +-3 ... হতে পারে, যেটা ক্লাস 11-এ করেছো। তাহলে আমি সি এর অনেকগুলো ভ্যালু, তার মানে এই যে n π/2 বলছি, n π/2 এর মধ্যে সি এর অনেক ভ্যালু লুকিয়ে আছে। আমরা দেখব যে আমার যে ইন্টারভ্যাল দেওয়া আছে তার মাঝে কটা আছে। তাহলে আমি প্রথমে যদি দেখো n = 0 বসাই প্রথমে, তাহলে c 0 হয়ে যাবে, তার মানে c এই n পয়েন্টের সাথে সমান হয়ে যাবে, কিন্তু সেটা তো হওয়া চলবে না, c কে হতে হবে এদের দুজনের মাঝখানে। তাই আমি n এর ভ্যালু 0 বসাচ্ছি না, n এর ভ্যালু 0-র পরে আমি 1 বসাচ্ছি। তাহলে n = 1 হলে কি হবে, n = 1 হলে c হচ্ছে π/2। তাহলে যেখানে কিন্তু এই 0 থেকে পাইয়ের মাঝে π/2 অবস্থান করে, তাহলে 0 < π/2 < পাই। তাহলে অতএব প্রদত্ত অপেক্ষকের ক্ষেত্রে 0 < x < পাই বিস্তারের রোলের উপপাদ্য সত্য বা সত্যতা প্রমাণিত। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। দেখো ভাষাগুলো সবটাই একই রকমই, ফলে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হবে না। এরপরে দেখো আমি তোমাদের 2-11 প্রবলেমটা একটুখানি ডিসকাস করে দিচ্ছি, যদিও এই প্রবলেমটাই আমাদের লাস্ট প্রবলেম আজকের ভিডিওতে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তোমরা হয়তো বোর হতে পারো। বাকি 2-এর যে প্রবলেমগুলো থাকবে সেগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, সেইগুলো কিন্তু তোমরা এই যে 3টে অঙ্ক আমি করে দেবো, ভাষা লিখিয়ে দেবো, সেগুলো দেখে দেখে তোমরা নিজেরা কমপ্লিট করবে, প্লাস বইয়ে অবশ্যই উদাহরণের অঙ্কগুলো ফলো করবে। দেখো 2-11 প্রবলেমটা কি বলেছে, বলছে f(x) = e⁻⁻x * sin x, যেখানে x বিলং করছে এখানকার ইন্টারভ্যালটাও 0 থেকে পাই। ব্যাস, তাহলে ফাংশান লেখা হয়ে গেল, ডেরিভেটিভ লিখে ফেলো। তাহলে অতএব f'(x) = এবার এটার ডেরিভেটিভ করো। তাহলে e⁻⁻x স্থির, sin x এর ডেরিভেটিভ cos x, sin x স্থির, e⁻⁻x এর ডেরিভেটিভ e⁻⁻x ইন্টু, যেহেতু -x আছে তাহলে একটা মাইনাস হবে, তাই প্লাস মাইনাসে আমি একদম সরাসরি মাইনাস লিখে ফেলেছি। ঠিক আছে, তাহলে e⁻⁻x cos x মাইনাস sin x ইন্টু e⁻⁻x, তাহলে e⁻⁻x কমন নিলে cos x মাইনাস sin x। এখন f(x) ফাংশনটি e⁻⁻x ইন্টু sin x, মানে অপেক্ষকটি কি সূচকীয় ফাংশন, অর্থাৎ সূচক এবং ত্রিকোণমিতিক অপেক্ষকের গুণ। এই যে e⁻⁻x এটা সূচকীয় ফাংশন, sin xটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এই অপেক্ষকটি সূচক এবং ত্রিকোণমিতিক অপেক্ষকের গুণ। আচ্ছা, সূচক কথাটা শুনতে খারাপ লাগছে, সূচকীয় লিখো।
তাহলে সূচকীয় এবং ত্রিকোণমিতিক অপেক্ষকের গুণ। সুতরাং আমাদের তিনটে শর্ত এবার দেখো, তাহলে অপশান এ, সুতরাং 0 ক্লোজ ইন্টারভ্যাল 0, বিস্তারে সন্তত। অপশান বি পয়েন্ট বি, ওপেন ইন্টারভ্যাল 0, বিস্তারে অবকলনযোগ্য। কারণ কি? কারণ e⁻⁻x এবং sin x আলাদাভাবেই এই বিস্তারগুলোই সন্তত এবং অবকলনযোগ্য। e⁻⁻x এর গ্রাফটা যদি আমরা দেখি, দেখবো এটা সন্তত হয়। sin x তো সবসময়ই সন্তত, এই যে ওপেন এই বিস্তারে আর কি, ঠিক আছে। এরা আলাদা আলাদাভাবে যখন সন্তত এবং অবকলনযোগ্য, তাহলে এদের গুণফলটাও অবশ্যই এই ক্লোজ ইন্টারভ্যাল 0, বিস্তারে সন্তত হবে এবং অবকলনযোগ্য হবে। আমরা যদি এই কারণটা শুধু লিখে দিই, তাহলে কিন্তু আমাদের আর সন্তত অবকলনযোগ্যতা প্রমাণ করতে হবে না, ঠিক আছে। শুধু কারণটা আমাদের বলে দিতে হবে যে কেন। ব্যাস, তাহলে আমাদের দুটো শর্ত হয়ে গেল। থার্ড কন্ডিশনে চলে এসো। তাহলে দুটো এন পয়েন্টে ফাংশনাল ভ্যালু বের করতে হবে। এন পয়েন্ট মানে 0 আর পাই। তাহলে অতএব f(0), তাহলে f(0) সমান কী হচ্ছে? f(0) সমান e⁻⁻0 ইন্টু sin 0। এবার sin 0 মানে তো 0, মানে পুরোটাই 0 হয়ে গেল। আর f(π) e⁻⁻π ইন্টু sin π, sin π এর ভ্যালুও 0, মানে 0। তাহলে অতএব f(0) = f(π). তাহলে থার্ড কন্ডিশনটাও সিদ্ধ হয়ে গেল। তিনটে কন্ডিশনই যখন সিদ্ধ হয়ে গেল, তাহলে আমরা পরের লাইনেই বলবো অতএব প্রদত্ত অপেক্ষকের ক্ষেত্রে রোলের উপপাদ্য প্রযোজ্য। যদি প্রযোজ্য হয় তাহলে কনক্লুশনে চলে এসো। অতএব কমপক্ষে একটা সি থাকবে ওপেন ইন্টারভ্যাল 0, পাওয়া যাবে, যার জন্য f'(c) = 0 হবে। তাহলে f'(c) কত আমরা বের করে রেখেছি। f'(x) মানে e⁻⁻x ইন্টু cos x মাইনাস sin x। তাহলে f'(c) এর জায়গায় লিখব e⁻⁻c ইন্টু cos c মাইনাস sin c সমান 0। এবার এই ফাংশানটাকে আমাকে সাজাতে হবে, ঠিক আছে। এই যে ফাংশানটাকে আমি হঠাৎ করে 0 করতে পারছি না, এটাকে আমি একটু সাজিয়ে নেব। এইটা হচ্ছে একদম সাধারণ সমাধানের পদ্ধতি। ক্লাস 11-এ তোমরা যেভাবে সাধারণ সমাধান করেছো ত্রিকোণমিতিক ফাংশানের, সেই রকম আমরা কি করেছিলাম, cos c প্লাস sin c বা cos c মাইনাস sin c থাকলে একটা 1/√2 নিয়ে নিতাম। যেহেতু এখানে cos ফাংশন sin ফাংশন মিশিয়ে আছে, তাই আমরা যে কোনো একটা ফাংশানে আনতে চাইতাম। তাই সামনে একটা √2 গুণ করে 1/√2 দিয়ে দিলাম। তাহলে √2 ইন্টু e⁻⁻c, এটাকে ফর্মুলায় ফেলে দেবো। কী করবো, π/4 করে নেব, কারণ cos π/4 1/√2, sin π/4 1/√2। আমি সাইনের ফর্মুলায় নিয়ে এসেছি। তাহলে sin π/4 - c = 0। এই জায়গাটা আমি আর বিস্তারিত বলছি না, কারণ এটা তোমরা ক্লাস 11-এ অনেকবার করেছো। এখন দেখো e⁻⁻c কিন্তু কখনোই 0 নয়। ইনফ্যাক্ট এর পাওয়ার যাই হোক না কেন, ফাংশান কখনোই 0 নয়। ফাংশানের ভ্যালু সবসময় 2 থেকে 3-এর মধ্যে অবস্থান করে। তাহলে এটা যদি 0 না হয়, আর √2 তো কনস্ট্যান্ট, এটাও 0 নয়, ফলে শুধু এইটাই 0। তাহলে অতএব sin π/4 - c সমান 0, কারণ e⁻⁻c ≠ 0। তাহলে সাধারণ সমাধানে চলে এসো। তাহলে π/4 - c সমান হয়ে যাবে কত, n π, যেখানে n বিলংস টু z, মানে n হলো 0 +-1 +-2 এইটা। তাহলে অতএব c সমান π/4 কে ওইদিকে যদি নিয়ে যাই, তাহলে π/4 - n π। অ্যাকচুয়ালি সিটা এদিকে আসছে, c যেহেতু নেগেটিভ আছে, যেখানে n বিলংস টু z। এখন n এর ভ্যালু তাহলে 0 +-1 +-2 +-3 যা খুশি হতে পারে, কিন্তু আমি এমন ভ্যালুটা নিব, এইটুকুর মধ্যে কি বোঝাচ্ছে যে c এর অনেকগুলো ভ্যালু বোঝাচ্ছে, n এর যতগুলো ভ্যালু বসাবে ততগুলো c পাবে। কিন্তু আমার দরকার কমপক্ষে একটা, যেটা কিনা 0 থেকে π এর মধ্যে থাকবে। তাই আমি হিসেব করে দেখছি, n এর ভ্যালু প্রথমে 0 বসিয়ে চেক করছি। n এর ভ্যালু যদি 0 বসায়, তাহলে এটা পুরোটা 0 হয়ে গেল, c হয়ে যাচ্ছে π/4। যে π/4 মানে কি, তাহলে π/4 অবশ্যই 0 থেকে π এর মধ্যেই অবস্থান করে। তাহলে আমি কমপক্ষে একটা ভ্যালু তো পেয়েই গেছি, তার মানে সত্য আমার প্রমাণ হয়েই গেল, আর কিছু দেখার আমার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমি নেক্সট পেজে চলে গিয়ে শুধু লিখব যে অতএব রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত। তাহলে শুধু লিখে নিচ্ছি, অতএব প্রদত্ত অপেক্ষকের ক্ষেত্রে রোলের উপপাদ্য সত্য বা সত্যতা প্রমাণিত। অবশ্যই তোমরা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আশা করছি তোমরা এগুলো খাতাতে লিখে নিয়েছো এবং নিজেরাও এবার বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। এবার তোমাদের যে 2-এর দাগের অঙ্কগুলো থাকলো, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, এগুলো তোমাদের কাজ থাকলো, তোমরা ওগুলো সবটা কমপ্লিট করে নেবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আবার আরও কিছু প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করব। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো, মন দিয়ে পড়াশুনো করো, ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাঙ্কস টু অল অফ ইউ।